নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো 2016 সালে যে আপার প্রাইমারি পরীক্ষাটি হয়েছিল, সেই আপার প্রাইমারি পরীক্ষাটি যে সম্প্রতি নিয়োগের অর্ডার দিয়েছে 14,052টি পোস্টে মহামান্য কলকাতা হাইকোর্ট, সেই নিয়োগের অর্ডারটিতে কিভাবে প্যানেল প্রকাশিত হবে বা এই অর্ডারটি আদালতে, উচ্চতর আদালতে চ্যালেঞ্জ হবে কি না। তো এই ক্ষেত্রে একটা ক্রোনোলজি যদি আমরা দেখে নিই, সেটা হচ্ছে 2016তে পরীক্ষা হয়, 2019-এ মেধা তালিকা প্রকাশ হয় এবং 2020 সালে বিচারপতি মৌসুমী ম্যাডাম কিন্তু ওই প্যানেলটিকে বাতিল করে দেন, কারণ প্যানেলে কিছু ত্রুটি ছিল। তো নতুন প্যানেল তৈরির নির্দেশ দেন। 2023 সালে স্কুল সার্ভিস কমিশন একটি নতুন প্যানেল প্রকাশ করেন, যেখানে ওই আগের প্যানেলের থেকে 1463 জনকে বাদ দেওয়া হয়। বলা হয় যে এদের বিভিন্ন রকম ত্রুটি রয়েছে, তাই বাদ দেওয়া হয়েছে। এবার পরবর্তীকালে সেই 1463 জন ক্যান্ডিডেট কিন্তু আবার আদালতে কেস করেন এবং এই মামলা বিভিন্ন বেঞ্চ ঘুরে ফাইনালি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় স্যারের বেঞ্চে যে রায়টি হয়, সেই রায়টিতে বলা হয় যে না, এই 1463 জনকেও কিন্তু চাকরি দিতে হবে, তাদেরকে মূল প্যানেলের সাথে ইনক্লুড করে মোট 14,052 জন ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে। এবারে বিষয়টা হলো যে এই 1463 জন ক্যান্ডিডেটকে তো বাদ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। নিশ্চয়ই তারা তাদের ওএমআরে এমন কিছু ত্রুটি খুঁজে পেয়েছিলেন যার ভিত্তিতে তারা বাদ দিয়েছিলেন। এইবারে কথা হলো, সেই ত্রুটিগুলো কি বিচারপতি তপব্রতবাবু এবং বিচারপতি পার্থসারথীবাবু দেখেছেন? যে যদি দেখে থাকেন যে সেখানে কোনো ত্রুটি নেই, তাহলে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু তাদের ভৎসনা করতেও শোনা যায়নি যে আপনারা এদের ত্রুটি না থাকা সত্ত্বেও কেন এদের বাদ দিলেন, এরকম কিন্তু বলতে শোনা যায়নি। তো সুতরাং এটা ধরে নেওয়া যায় যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় এরা কেউই কিন্তু এই যে 1463 জন, এদের ডেটাগুলো সঠিকভাবে ভেরিফাই করেননি। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন সময় আইনজীবী থেকেছেন এবং এসএসসির পক্ষের যিনি আইনজীবী সেই কল্যাণবাবু, তিনি কিন্তু বলেন যে তথ্যানুসন্ধান করা হাইকোর্টের কাজ নয়, অর্থাৎ হাইকোর্ট তথ্য অনুসন্ধান না করে এসএসসি বা এরা যে ডেটা তার ভিত্তিতেই কাজ করা। তো সেক্ষেত্রে এসএসসি যে ডেটা দিয়েছিল সেখানে কিন্তু এসএসসি 1463 জনকে বাদ দিয়েছিল। তা সত্ত্বেও কোন জাদুমন্ত্র বলে বা কিভাবে এই 1463 জনকে আবার প্যানেলে ইনক্লুড করতে বলা হলো, সেটা কিন্তু এখনও অবধি ধোঁয়াশা। যদিও বিচারপতিরা এই কথাটিও বলেছেন যে 4 সপ্তাহের মধ্যে কিন্তু একটা প্যানেল দিতে হবে এবং এইসব ক্যান্ডিডেটদের কাউন্সেলিং করাতে হবে। তো সেক্ষেত্রে প্যানেলটা কি ক্যাজুয়ালিভাবে দেওয়া হবে যে এদের শুধু নামগুলো থাকবে আর রোল নাম্বার থাকবে, নাকি সেই প্যানেলে এইসব ক্যান্ডিডেটদের প্রত্যেকের নাম, রোল নাম্বার এবং তাদের যে বিভিন্ন যে নাম্বারগুলো, যেমন একাডেমিক নম্বর আছে, টেটের যে ওয়েটেজ আছে সেটা আছে এবং ইন্টারভিউ মার্কস, এগুলো ডিটেলস পাবলিশ থাকবে সেই প্যানেলের মধ্যে। যদি সেই ডিটেলসগুলো পাবলিশ না থাকে তাহলে কিন্তু প্রশ্ন উঠবে যে এই 1463 জনকে তাহলে কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কেউই বুঝতে পারছে না এবং সেটা আদালতও ভেরিফাই করেনি। তো সেক্ষেত্রে প্রশ্ন উঠবেই যে তাহলে এই 1463 জনের ডিটেলসটা সবাই জানতে চাইবে, যে তাদের থেকে অন্যদের ডিটেলস বেশি আছে কিনা সেটা সবাই জানতে চাইবে। তো সেটা না পেলে কিন্তু কেস হবেই। আর যদি এমন দেখা যায় যে প্যানেলে সবার যে স্কোর ডিটেলস, তাদের ওয়েটেজ ডিটেলস, তাদের অ্যাকাডেমিক ডিটেলস, তাদের যে ইন্টারভিউ ডিটেলস, এই সমস্ত ডিটেলসগুলো যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু কারোরই কিছু বলার থাকবে না এবং সেই ডিটেলসে যদি অবশ্যই ত্রুটি না থাকে। তো এখন বিষয়টা হলো যে সেই ডিটেলস প্যানেল তারা দেবে কি না বা কবে দেবে, তার উপরেই সবটা নির্ভর করছে। যদি প্যানেলে ডিটেলস পাওয়া যায় সমস্ত ক্যান্ডিডেটের, তাহলে কিন্তু কোনো কেস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি সমস্ত ক্যান্ডিডেটের ডিটেলস না দিয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন চালাকি করতে যায়, তারা যদি শুধুমাত্র নাম বা রোল নাম্বার দিয়ে পরপর সিরিয়ালভাবে দিয়ে দেয় এবং সাবজেক্ট শুধু দিয়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু বিষয়টা পরিষ্কার হবে না যে এই 1463 জন আদেও কতটা ভ্যালিড বা কতটা যোগ্য। কারণ এদের এসএসসি নিজেরাই ইনভ্যালিড বলেছিল, যারা পরীক্ষা নিয়েছে তারাই বলেছিল যে এইসব ক্যান্ডিডেটরা যোগ্য নয়, তাই এদের বাদ দেওয়া হলো, বা এরা ত্রুটিপূর্ণ তাই এদের বাদ দেওয়া হলো। তাহলে কোন জাদুমন্ত্র বলে এসএসসি এই কথা বলা সত্ত্বেও আদালত বলতে পারে যে না, এদেরকেও ইনক্লুড করো? এবং মজার বিষয় হচ্ছে, এদেরকে ইনক্লুড করার ফলে আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু খুব খুশি হয়েছেন এবং রাজ্য সরকার খুশি হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তিনি বলছেন যে এটাও নাকি মুখ্যমন্ত্রীর সদিচ্ছার কারণে হয়েছে। হ্যাঁ, তো এইটাও কিন্তু মানে একটা ভাববার মতো বিষয় যে যখন বিভিন্ন সময় রাজ্য সরকারকে বিভিন্ন আদালত থেকে যে নিয়োগগুলো দিতে বলছে, তখন রাজ্য সরকার নিয়োগ দিতে চাইছে না, তারা রীতিমতো রেগে যাচ্ছেন সেই নিয়োগের প্রশ্নে। কিন্তু এখানে নিয়োগের ক্ষেত্রে তারা খুব খুশি হচ্ছেন। তো সেখানে কিন্তু স্বাভাবিকভাবে একটা সন্দেহ মানুষের মনে জাগবেই। আদালত যদিও সন্দেহের বশে, আদালতে কোনো কাজ হয় না, প্রমাণের ভিত্তিতেই হয়। সেই প্রমাণটাই যদি সঠিকভাবে পাওয়া যায় তাহলে কোনো কেস হবে না। কিন্তু যদি প্যানেলটা সমস্ত ডিটেলস সমস্ত ক্যান্ডিডেটের না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আদালতে প্রশ্ন উঠবেই যে এই 1463 জনের ক্যান্ডিডেটের ডিটেলসটা কোথায়।
সেটা আদালত কিভাবে ভেরিফাই করলো, তাদের যে নিতে বললো কী হিসাবে তাদের নিতে বললো, কোন পার্সপেক্টিভে তারা এটাকে বিচার করলো, এবং সেটা কিন্তু অবশ্যই উচ্চতর আদালতে চ্যালেঞ্জ হবে। এবং এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি যে উচ্চ প্রাথমিক আন্দোলনের একজন নেতা আমি দেখলাম, তিনি ফেসবুকে বলছেন যে যদি কেউ এটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে সকলেরই অধিকার রয়েছে, কিন্তু একটু অভিমানের সুরেই যেন তিনি বলছেন যে তাহলে আমরাও লড়াইটা সেখানে লড়ে নেব, আমরাও ফাইট করব আমরাও। কিন্তু বিষয়টা হচ্ছে যে ক্যান্ডিডেটদের লড়াই করা বা ফাইট করার প্রয়োজন হবে কেন? এসএসসি যদি সঠিকভাবে সবার ডিটেলসটা তুলে ধরতে পারে সেক্ষেত্রে তো লড়াই ফাইটের জায়গাই আসবে না, সবার ডিটেলস সবাই দেখতে পাচ্ছে। কিন্তু এই লুকোচুরিটা কেন? এসএসসির প্রত্যেকটা পরীক্ষাতেই দেখা যাচ্ছে কি তারা একটা লুকোচুরি করছে, ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটকে শুধুমাত্র তার নাম্বারই দেখতে দিচ্ছে, অন্য কারো নাম্বার দেখতে দিচ্ছে না। এবার কেউ যদি 100তে 99ও পায়, সে যদি চাকরি না পায় তাহলে সে ভাববে যে অন্যজন হয়তো 100 পেয়েছে, কিন্তু আদৌ হয়তো সে 0 পেয়ে বসে আছে। এই সব বিষয়গুলো আমরা এসএসসি 11, 12, 9, 10 গ্রুপ সি গ্রুপ ডিতে আমরা অলরেডি দেখেছি, তাই আমরা ভুক্তভোগী। তো সেই দিক থেকে এটুকু বলা যায় যে এখনও পর্যন্ত কিন্তু এই প্যানেলটি সম্পূর্ণভাবে সেফ ভাবার কোনো কারণ নেই। প্যানেলটি প্রকাশিত হলে তারপরেই বোঝা যাবে যে আদৌ এইসব ক্যান্ডিডেটরা সেফ কি আনসেফ। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা জানতে চেয়েছিলে যে মেধা তালিকাটা ঠিক কীভাবে পাবলিশ হবে না হবে, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করছে, স্কুল সার্ভিস কমিশনের উপরে ডিপেন্ড করছে তারা কি করবে। তারা যদি চায় যে এই মামলাটারও ঝুলে যাক তাহলে কিন্তু তারা সম্পূর্ণ মেধা তালিকা সমস্ত ডিটেলস সহকারে দেবে না। আর যদি তারা চায় যে না এই মামলাটি আর দীর্ঘায়িত করার প্রয়োজন নেই, যারা যোগ্য তারা চাকরি পাক, তাহলে অবশ্যই তারা সবার সমস্ত ডিটেলস সহ দিতে পারবে। যারা বছরের পর বছর ভুরি ভুরি মাইনে নিচ্ছে এবং এসএসসি অফিসে গিয়ে তারা চাকরি করছে, তারা একদিন দুদিনের জন্য একটা প্যানেল রেডি করতে পারবে না, এটা ভাবার কিন্তু সম্পূর্ণভাবে বোকামি। তাদের যোগ্যতা আছে, তাদের সময় আছে, তাদের ওটাই কাজ। তারা যদি না করে বুঝতে হবে তারা ইচ্ছাকৃতভাবে এই ডিটেলসগুলো দিল না, এবং সেক্ষেত্রে উচ্চতর আদালতের দ্বার কিন্তু খুলে যাবে। সেখানে কিন্তু যারা বঞ্চিত তারা কেস করবেই, সেটা আটকানো যাবে না। তো অর্ডার কপিতেও আরও বিভিন্ন কিছু বিষয় উঠে এসছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলবো না, যেহেতু মূল যে প্যানেলটি পাবলিশ করেছে সেটা পাবলিশ হলে আরও অনেকগুলো বিষয় পরিষ্কার হবে। তখন আরেকটি অন্য ভিডিও বানিয়ে তোমাদেরকে তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখলে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।